আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী কাশেম আলী মহিলা অনার্স কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের অধ্যক্ষ স্যার আলহাজ ইখলাসুর রহমান জহির স্যারের পরিচালনায় তোমাদের অনলাইন ক্লাস আমি মোহাম্মদ আব্দুস সোবহান শুরু করছি। আজকে আলোচ্য বিষয় হবে তোমার হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি। মানব সভ্যতার শুরু থেকেই মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন ব্যবস্থার সাথে হিসাব বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। মানুষ যখন গুহায় বাস করত, গুহার অভ্যন্তরে তারা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখত। তারা গুহার গায়ে খোদাই করে চিহ্ন এঁকে বা ছবি এঁকে তাদের ফলমূল এবং জীবজন্তু তারা হিসাব রাখত। এই গণনা থেকে মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এরপর জীবন ধারণের তাগিদে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য নেওয়া দেওয়া, সেবার বিনিময়ে দ্রব্য নেওয়া দেওয়া শুরু করে। কালের বিবর্তনে মানুষ যখন দ্রব্য বা সেবার নেওয়া দেওয়া অর্থের অঙ্কে পরিমাপ করা শুরু করলো, তখন থেকে মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি। 1494 খ্রিস্টাব্দে ইতালীয় ধর্মযাজক ফ্রা লুকাডি পিউসুলি তিনি দ্রুতরা দাখিলা পদ্ধতি আলোচনা করেন। তার রচিত গ্রন্থটি হল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই গ্রন্থে তিনি দ্রুতরা দাখিলা পদ্ধতি আলোচনা করেন। মূলত দ্রুতরা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তো হিসাব বিজ্ঞানের যদি আমরা সংজ্ঞাটা লিখতে চাই, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞান বলতে আর্থিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং সরবরাহ করার এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা উক্ত তথ্যের ব্যবহারকারীগণকে তথ্য নির্ভর বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যদি আমরা লিখতে চাই, হিসাব বিজ্ঞান বলতে আর্থিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং সরবরাহ করার এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা উক্ত তথ্যের ব্যবহারকারীগণকে তথ্য নির্ভর বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। হিসাব বিজ্ঞান বলতে আর্থিক তথ্য শনাক্তকরণ, পরিমাপ এবং সরবরাহ করার এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা উক্ত তথ্যের ব্যবহারকারীগণকে তথ্য নির্ভর বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় মূলত 1494 খ্রিস্টাব্দে। ইতালীয় ধর্মযাজক, গণিতশাস্ত্রবিদ এবং দার্শনিক তিনি দ্রুতরা দাখিলা পদ্ধতি প্রচলন শুরু করেন। তো হিসাব বিজ্ঞানের সাথে আমাদের হিসাবের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। হিসাব এর সংজ্ঞা,
উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো কোন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। আমি আবার বলছি, উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো কোন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের সংক্ষিপ্ত হিসাব বিবরণীকে হিসাব বলে। যদি আমরা লিখতে চাই উপযুক্ত শিরোনামের অধীনে, উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো কোন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। উপযুক্ত শিরোনামের অধীনে সাজানো কোন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। সনাতন বা প্রাচীন পদ্ধতিতে হিসাব 3 প্রকার: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে মূল্য গ্রহণকারী ডেবিট, মূল্য প্রদানকারী ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পদের আগমন ডেবিট, নির্গমন ক্রেডিট। নামিক হিসাবের ক্ষেত্রে যাবতীয় ব্যয়, ক্ষতি, খরচ ডেবিট, যাবতীয় আয়, প্রাপ্তি, মুনাফা ক্রেডিট। এটাকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। আবার আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। যদি আমরা লিখি আধুনিক সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ব্যক্তিবাচক হিসাব মূল্য গ্রহণকারী ডেবিট, মূল্য গ্রহণকারী ডেবিট, মূল্য প্রদানকারী ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাব সম্পদের আগমন ডেবিট, সম্পদের নির্গমন ক্রেডিট। নামিক হিসাবের ক্ষেত্রে যাবতীয় ব্যয়, ক্ষতি, খরচ, ডেবিট।
2 নম্বর যাবতীয় আয় প্রাপ্তি মুনাফা ক্রেডিট। এই সূত্রটাকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলা হয়। সম্পদবাচক হিসাবে মূল্য গ্রহণকারী ডেবিট, মূল্য প্রদানকারী ক্রেডিট। সম্পদবাচক হিসাবে সম্পদের আগমন ডেবিট, নির্গমন ক্রেডিট। নাম হিসাবের ক্ষেত্রে যাবতীয় ব্যয় ক্ষতি খরচ ডেবিট, যাবতীয় আয় প্রাপ্তি মুনাফা ক্রেডিট। আবার আধুনিক পদ্ধতিতে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। সম্পদ হিসাবে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। দায় হিসাবে দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। মূলধন হিসাবের ক্ষেত্রে মূলধন হ্রাস ডেবিট, মূলধন বৃদ্ধি ক্রেডিট। আয় হিসাবে আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। ব্যয় হিসাবে ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। এটা আমরা বোর্ডে লিখি। 1 নম্বর সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। দায় হিসাব দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। মূলধন হিসাব মূলধন হ্রাস ডেবিট, মূলধন বৃদ্ধি ক্রেডিট। আয় হিসাব আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় বৃদ্ধি ডেবিট। ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। তাহলে আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়টি আমরা শিখলাম। সমীকরণ হিসাব সমীকরণটা হলো হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন।
হিসাব সমীকরণটা হলো a ইকুয়াল টু l প্লাস o e। তোমাদের 19 বই দেওয়া আছে a ইকুয়াল টু l প্লাস e, সেখানে এর পরিবর্তে ও ই হবে, বইটা মূলত ভুল আছে এখানে। তাহলে a ফর অ্যাসেটস, এটা যদি আমরা এবার লিখতে পারি l ইকুয়াল টু ও l প্লাস p, a ইকুয়াল টু l প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। তাহলে এটি আমরা ব্যাখ্যা দিই, a for assets, l for liabilities, OE for owner's equity, a for assets, l for liability, p for proprietorship মালিকানা সত্ত্ব, a for assets, l for liabilities, c for capital, r for revenue। আমরা এখানে r এর স্থলে আই লিখতে পারি, ই ফর এক্সপেন্সেস বা ব্যয়, ডি ফর ড্রয়িং। যদি আমরা লিখি আমরা এ ফর অ্যাসেটস অর্থ হলো সম্পদ, এল ফর লাইবিলিটিস দায়সমূহ, সি ফর ক্যাপিটাল, এটাকে আমরা বলি মূলধন, আর ফর রেভিনিউ বা আয়, ই ফর expenses ব্যয়, ডি ফর ড্রয়িং। এটা আমাদের হিসাব সমীকরণের রূপটা। আমাদের অনেক সময় অবজেক্টিভে বা এমসিকিউতে আসে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি, তখন আমরা লিখবো a ইকুয়াল টু l প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। এটা আমাদের হিসাব সমীকরণ। লেনদেন, হিসাব সমীকরণের মূল ভিত্তি হলো লেনদেন। লেনদেন সংজ্ঞা হলো টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য যে কোনো বস্তু বা কার্যের আদান প্রদানকে লেনদেন বলে। আমি আবার বলছি, টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য যে কোনো বস্তু বা কার্যের আদান প্রদানকে লেনদেন বলে। আমরা বোর্ডে লিখি, টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য, টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য যে কোনো বস্তু বা কার্যের আদান প্রদানকে টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য যে কোনো বস্তু বা কার্যের আদান প্রদানকে লেনদেন বলে। লেনদেন বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্য, প্রথমটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন।
আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দুটি পক্ষ বা এটাকে দ্বৈত সত্তা বলা যায়, দ্বৈত সত্তা স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রথম হলো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। একটা হলো দৃশ্যমান ও অদৃশ্যমান। দৃশ্যমান ও অদৃশ্যমান, এগুলো আমাদের লেনদেনের বৈশিষ্ট্য। প্রথমটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দুটি পক্ষ বা দ্বৈত সত্তায় স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান, এই পাঁচটা বৈশিষ্ট্য। আমরা একটু দু একটা এমসিকিউ আলোচনা করি। দুতরফা দাখিলা পদ্ধতির জনক বা উদ্ভাবক কে? এটা আমাদের সহজ উত্তর হলো লুকা পেসোলি বা লুকা ডি পেসোলি। লুকা ডি পেসোলির পুরো নাম হলো ফ্রা বার্তা লোমিও ডি পেসোলি। ফ্রা বার্তা লুকা ডি পেসোলি। দেখি আমরা, উত্তর হবে ফ্রা লুকা বার্তা লোমিও ডি পেসোলি। দ্রুত দাখিলা পদ্ধতির জনক পুরো নাম এটা ফ্রা বার্তা লোমিও ডি পেসোলি। লুকা পেসোলি ছিলেন ইতালির ধর্মযাজক, গণিতশাস্ত্রবিদ। লুকা পেসোলি রচিত গ্রন্থটির নাম কি? লুকা পেসোলি রচিত গ্রন্থটির নাম কি? সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। আমি আবার বলছি, সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। লিখি আমরা একটু, সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। লুকা পেসোলি রচিত গ্রন্থটি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। দ্রুত দাখিলা পদ্ধতির যাত্রা শুরু হয়
1494 খ্রিস্টাব্দে। লুকা পেসোলি তিনি জন্মগ্রহণ করেন ইতালির ভেনিস নগরে। ইতালির ভেনিস নগরে লুকা পেসোলির জন্ম। লুকা পেসোলির জন্মস্থান কোথায়? লুকা পেসোলির জন্মস্থান কোথায়? উত্তর হবে ইতালির ভেনিস নগরীতে। লুকা পেসোলির জন্মস্থান ইতালির ভেনিস নগরীতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনলাইন ক্লাসগুলি নিয়মিত করো, ইনশাআল্লাহ তুমি উপকৃত হবে। ধন্যবাদ।